ত্রিপুরার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সম্প্রতি তীব্র আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তিপ্রামথার অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ ও প্রত্যাহারের দাবি। সীমান্তবর্তী রাজ্য হওয়ায় ত্রিপুরায় অনুপ্রবেশ এক দীর্ঘস্থায়ী ও বহুমাত্রিক সংকট। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতা ও নিপীড়নের জেরে বিগত 11 মাসে উদ্বেগজনকভাবে লক্ষ্য করা গেছে ত্রিপুরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ। তবে অনেকেই বলছেন শুধু বর্তমানে নয়, দেশভাগের পর থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিপন্নতা ও নির্যাতনের বাস্তবতা মানুষকে ত্রিপুরা সীমান্তে আসতে বাধ্য করেছে। এটি একটি মানবিক বিপর্যয়ের হিসেবে দেখা উচিত, যেখানে ভয়ের মুখে দেশ ছাড়ার চরম সিদ্ধান্ত নিয়েছে বহু মানুষ। কিন্তু বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের ফলে রাজ্যের জনসংখ্যাগত ভারসাম্য, সামাজিক কাঠামো, ভাষা, সংস্কৃতি এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে বলে দাবি করছে তিপ্রামথা। আর অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে পুশব্যাকের দাবি জোরালো করছে দল। তবে প্রশ্ন হচ্ছে, ত্রিপুরায় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার উদ্যোগ কি জনজাতি জাতিগোষ্ঠীর আত্মরক্ষার লড়াই, নাকি এটি এক ধরনের জাতিগত বিভাজনের কৌশল? ত্রিপুরায় অবৈধ অভিবাসী কারা? অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র সরকারের উদ্যোগে কেন সন্তুষ্ট নন রাজ্যের জোট সঙ্গী তিপ্রামথা? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আর নিউজ ভ্যানগার্ডের এই বিশেষ টকশোতে আলোচনায় আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ডক্টর হারাধন সাহা ও বিশিষ্ট শিক্ষাবিদ গৌতম মজুমদার। গৌতম স্যার, আপনার কাছে আসি প্রথমে। ত্রিপুরায় অবৈধ অভিবাসী আসলে কারা? কাদের বলা হচ্ছে অবৈধ অভিবাসী এবং গো ব্যাক বাংলাদেশি? ত্রিপুরায় অবৈধ যেটা বলছে, আসলে তো ত্রিপুরা রাজ্যটা বাংলাদেশ লাগোয়া। আজকের বাংলাদেশ ত্রিপুরা বর্ডারটা ওই জায়গাতে। একটা সময় তো বাংলাদেশটাও ত্রিপুরার অংশই ছিল। একদম। আমাদের চাকলা রোশনাবাদ যেটা আমাদের ত্রিপুরার রাজা, এখন তিপ্রামথা চলছে ত্রিপুরা রাজাকে দিয়ে। রাজার বংশের যিনি রয়েছেন ওনার দায়িত্বে রয়েছে ত্রিপুরা রাজ্য। তো ওনারদেরই তো একটা সময় ত্রিপুরা রাজ্যের অংশ ছিল বাংলাদেশের, সেই চট্টগ্রাম থেকে 14 গ্রাম পর্যন্ত আমাদের যে এরিয়াটা ফেনি টেনে নিয়ে বিশাল একটা এরিয়া, সমতল বাংলাদেশের যেটা। তাহলে এখানে অনুপ্রবেশ অবৈধ যেটা বলছে, ঠিক আছে, দেশভাগের পরে সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ থেকে একটা টাইম ভাগের পরে যারা এসছে রাজারা জায়গা দিয়েছে বলেই কিন্তু আমাদের পূর্বপুরুষরা এই রাজ্যে এসছে। এগুলো শুধু একটা রাজনৈতিক সুরসুরি। যেমন বিভিন্ন সময় আমরা দেখেছি, হ্যাঁ, কখনো কখনো রাজনৈতিক কারণে ভোটার, আমাদের ভারতবর্ষের আরেকটা দুর্ভাগ্য হলো ভোটার বাড়ানো। ভোটার বাড়ানোর জন্য আজকে সারা ভারতবর্ষে কিন্তু এটা নিয়ে আন্দোলন চলছে, বিভিন্ন রাজ্যে রাজ্যে এটা নিয়ে চলছে যে এত বাংলাদেশি কোথা থেকে এলো, এত মুসলমান কোথা থেকে এলো। যেমন বাংলাদেশ, পশ্চিম বাংলায় কিছুদিন, আজকে কয়েকদিন ধরে নিউজে প্রায় দেখা যাচ্ছে ভোটার থেকে আধার কার্ড বেশি। বিহারেও সেম জিনিসটা, ভোটার থেকে আধার কার্ড বেশি। এবং আমাদের ত্রিপুরাতেও সেম অবস্থা। এই লোকগুলো তাহলে কোথা থেকে এলো? আচ্ছা, তাহলে এদেরকে কে আনলো? যেমন আমারও চাকরি জীবনে আমি দেখেছি, আমার একটা এরিয়া ছিল ওই জনগণনা ভোটার লিস্টের কাজে গেছি। আমাকে তো অফিসিয়ালি গভর্নমেন্ট লিস্ট দিয়ে দিয়েছে এরা বাংলাদেশের, তোমাকে কিন্তু এদের নাম উঠাতে হবে। আচ্ছা, তাহলে এটা কে করছে? গভর্নমেন্ট। তার মানে কি গভর্নমেন্ট সব জানে? আচ্ছা, তাহলে এরা কেন এসছে? আপনি যেটা বলছেন তাহলে আপনি বলছেন সরকারিভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, সরকারিভাবে নির্দেশ দেওয়া বাংলাদেশী এদেরকে নাম উঠাতে হবে। মানে ওদের ব্যাপারে তোমরা বেশি ইয়ে করো না, এই লিস্টটা তোমরা দেখে এদেরকে নাম দেবে। কোন আমলের কথা বলছেন তখন? এটা আজকের থেকে আরো অন্তত 20-25 বছর আগের কথা। বামফ্রন্ট ছিল তখন? হ্যাঁ, তখন বামফ্রন্ট ছিল। তাহলে এবার তখন আবার কি হয়েছিল, সন্দ্বীপে একটা বন্যা হয়েছিল প্রচন্ড, কিছু লোক ভেসে এসছে, ওরা ইন্ডিয়াতে এসে গেছে। এরকম ভাবে বিভিন্ন সময়, যেমন 14-15 সালেও কিছু রোহিঙ্গা, আমরা শুনতাম এগুলো রোহিঙ্গা, এরা বিভিন্ন জায়গায় জায়গায় এসে জায়গা মানে বসবাস করছে, এটা ভারতবর্ষেই, মানে ত্রিপুরাতেই। তাহলে এদেরকে কে প্রশ্রয় দিয়েছে? এখন আজকে তিপ্রামথা যেটা করছে, এটা শুধু ওনার ব্যক্তিগত একটা রাজনৈতিক প্রেক্ষাপটে। আসলে এটা কোনো বিষয় না। এখানে কেউ অবৈধভাবে যদি আসেই, তাহলে গভর্নমেন্টের 100% ক্ষমতা রয়েছে কেন অবৈধভাবে আসবে, এই অবৈধভাবে আসাটা সরকারের দায়িত্ব। তুমি সরকারকে বলো, এবং কারা কারা এসে তোমার কাছেও লিস্ট আছে। যারা বলছে তিপ্রামথার থেকে, ওদের কাছেও সব আছে, জানে ওরাও তো এদেরকে প্রশ্রয় দিচ্ছে। তাহলে টোটাল জায়গাটা রাজনৈতিক
ইয়েতে না গিয়ে এটা প্রকৃতই হ্যাঁ বাইরের লোক এলে ত্রিপুরার মতো অর্থনৈতিক দেশে বা আমাদের যেসব ছেলে মেয়েরা দীর্ঘকাল ধরে এখানে আছে ওদের পক্ষে অসুবিধা, আমাদের অর্থনীতিতে ক্ষতি হচ্ছে, রাজনীতিতে ক্ষতি হচ্ছে, জায়গা সংকুলনে অসুবিধা হচ্ছে, বিভিন্ন রকমের করাপশন বাড়ছে, তাহলে ওইটার জন্য ভালো বাইরে থেকে অবৈধভাবে যাতে কেউ না আসে, তার জন্য গভর্নমেন্ট ব্যবস্থা নেবে। ঠিক, এখন এটা নিয়ে রাজনীতি করার কোনো মানুষ নেই। প্রশ্নটা সেই জায়গাতে যে দ্বিজাতি তত্ত্ব ও ধর্মভিত্তিক দেশ ভাগ হয়েছিল, এখন তাই যারা কখনো ভারতের ভূমিপুত্র ছিল তারাই হয়ে গেল পূর্ব পাকিস্তান এবং পরে বাংলাদেশি নাগরিক। একসময় যারা ভারতীয় ছিল ওরাই তো ভারতীয়, সবাই তো ভারতীয়। সেই দেশের নির্যাতনের শিকার হয়ে জীবন রক্ষা করতে বিভিন্ন সময়ে এ দেশে আশ্রয় নিয়েছে অনেকেই, এবং এটাও বাস্তব। এখন তাই আজ যাদের বাংলাদেশি বলে অভিহিত করা হচ্ছে তারা আসলে কারা? উদ্বাস্তু প্রজন্ম। যেমন আরেকটা প্রশ্ন এখানে, যেমন আমাদের বাংলাদেশে বৌদ্ধরাও কিন্তু খুব কষ্টে আছে। বৌদ্ধদের কথা শুধু হিন্দুরা না, সংখ্যালঘু বৌদ্ধরাও কিন্তু এখানে খুব কষ্টে আছে। তাহলে এদেরকেও কিন্তু তাড়িয়ে দেওয়া হচ্ছে। ওরা কিন্তু নিজেরা যুদ্ধ করে এখনো টিকে আছে। ঠিক, নিজেরা একটা ন্যারেটিভ যে বাংলাদেশ থেকে শুধু বাঙালিরাই শুধু উদ্বাস্তু হয়ে বা শরণার্থী হয়ে এসেছিলেন, তাও তো নয়। অনেকেই বলছেন শুধু বাঙালি নয়, বিভিন্ন উপজাতি যারা আছে তারাও, হিন্দুরাও এটার মধ্যে, বৌদ্ধরাও আছে এটার মধ্যে। ঠিক, অন্য জাতিগোষ্ঠীর মানুষও আছে এখানে। এখন হারুন স্যার, এখানে সময় অনুষ্ঠানে খুব বেশি নেই। ত্রিপুরায় বহু বছর ধরে অভিযোগ রয়েছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা স্থানীয় নাগরিক পরিচয়পত্র, যেটা এক্ষুনি গৌতম স্যারও বলছিলেন যে ভোটার আই কার্ড, আধার কার্ড তৈরি করে ফেলে এবং ভোটারদের তালিকায় নাম উঠে যায়। তো এই সমস্যার সমাধানে কি করা উচিত বলে আপনারা মনে করেন? দেখুন, এটা অপ্রিয় হলো সত্য কথা। রাজনৈতিক দলগুলি যতক্ষণ না পর্যন্ত চাইবে আমরা এই জিনিসটাকে বন্ধ করব, ততক্ষণই এটা বন্ধ হবে, নতুবা এটা বন্ধ হবে না। এবার আমি এই কথাটা কেন বললাম, তার বলার পেছনে যে কারণগুলো দেখবেন, যখন যেই দল মানে ক্ষমতা থাকবে তারাই কিন্তু তাদেরকে উপর চাপ সৃষ্টি করে তাদের ফেভারে কাজ করাচ্ছে। এটা দীর্ঘদিনের একটা এই ধরনের একটা মানে সিস্টেম আমার মনে হয় এটা চালু হয়ে আছে। এবার প্রথমত হচ্ছে, যদি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়, সরকার যদি বলে যে তোমাদেরকে তৈরি দেওয়া হবে, তখন তারা তাদের হয়ে কাজ করবে। আবার যদি বলবে যে না তোমরা আমাদের হয়ে কাজ করো, তখন দেখবেন যে তারা কাজ করবে, পাশাপাশি তারা এখানে কি করবে দেখবেন, মানে এই যে তাদের যে মানে আমাদের যে পরিকল্পনাগুলো আছে, এই পরিকল্পনাগুলির উপর বা এখানে উন্নয়নের উপর, এটার উপরে কিন্তু একটা প্রভাব ফেলবে। আচ্ছা, এবার এই জায়গাতে দেখবেন মানে এই অনুপ্রবেশকারীরা আজকে আমরা মানে কেন্দ্রীয় সরকারও কিন্তু আজকে এগুলোকে মানে ওই চিহ্নিতকরণ, অভিবাসনদেরকে চিহ্নিতকরণ এবং তাদেরকে প্রয়োজনে ডিটেনশন ক্যাম্পে নিয়ে এসে সেখানে থেকে সেগুলোকে করার জন্য বলা হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন, এটা একমাত্র আসাম সরকার বাদ দিলে উত্তর পূর্বাঞ্চলে অন্য কোন রাজ্যগুলির ক্ষেত্রে সেই ধরনের পরিকাঠামো এখনো গড়ে ওঠেনি। আচ্ছা, আবার কেন্দ্রীয় সরকার আবার এই কথাটাও বলেছে যে এইগুলোকে চিহ্নিতকরণ করে ডিটেনশন ক্যাম্পে নেওয়ার কাজটা রাজ্য সরকারগুলোকে করার জন্য। এখন রাজ্য সরকারগুলি হয়তো সময় সাপেক্ষে সেটা করবে। আবার পাশাপাশি আরেকটা বিষয় এখানে ডিপেন্ড করছে সরকারের সদিচ্ছার উপর। আচ্ছা, সরকার কত তাড়াতাড়ি সেগুলোকে অভিবাসনগুলোকে চিহ্নিতকরণ করবে। আবার আপনি দেখেন এখন ইদানিংকালে গুজরাট বলুন, দিল্লি বলুন, হরিয়ানা বলুন বা এই সমস্ত রাজ্যগুলোতে যখন এই ধরনের কাজটা মানে সরকার যখন তৎপরতার সঙ্গে করতে শুরু করলো, ওই সমস্ত এলাকার যারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গিয়ে ওখানে গিয়ে স্থান নিয়েছিল বা কাজকর্মের সঙ্গে যুক্ত হয়েছিল, তারা কিন্তু আস্তে আস্তে সেখান থেকে আবার সরে আসতে শুরু করলো। আচ্ছা, ওরা এসে এখন আমাদের এখানে দেখবেন বিভিন্ন জায়গাতে আবার এখানকার স্থানীয় মানুষের সঙ্গে একত্রিত হয়ে বিভিন্ন এলাকাতে তারা কিন্তু এসে থাকতে শুরু করলো। এতে কি হচ্ছে, জনসংখ্যার যে একটা ভারসাম্য এটা নষ্ট হচ্ছে। এখন এই সমস্যার সমাধানে কি করা উচিত বলে আপনারা মনে করেন? এই সমস্যার সমাধানে একেবারে সোজা এই সমস্যার সমাধান করা, কারণ এই যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড গুলো কে দিচ্ছে? প্রশাসন দিচ্ছে। তাহলে প্রশাসন কয়েকটা টেবিল দিয়ে করে, কয়েকজন এটার ভিতরে এন্টেঙ্গেল থাকে, সেটা গিয়ে হয়তো মহকুমা শাসক বা জেলা প্রশাসক এরা সিগনেচার করছে। তাহলে যে কাজগুলো করছে ওই এটার মধ্যে একটা জট রয়ে গেছে,
ওরাই অর্থনৈতিকভাবে বিভিন্ন রকমের করাপশন করে কিন্তু এদেরকে নাম দিয়ে পাঠানো হচ্ছে। তাহলে এই সিস্টেমটা ধরা কোনো ব্যাপার না। যেই গ্রুপগুলো আছে এদেরকে যদি কঠিন শাস্তি দেওয়া হয়, দু একজনকে, যে আধার কার্ডটা যে ফলস, অবৈধ একটা আধার কার্ড দেওয়া হয়েছে বা একটা রেশন কার্ড দেওয়া হয়েছে, এটা ধরলে ধরতে পারে, ধরার পরে যারা যারা এই কাজের সঙ্গে জড়িত ওদেরকে যদি শক্ত হাতে সরকার যদি কোনো পানিশমেন্ট দেয়, তাহলে দেখা যাবে এটা আর বাড়বে না। এখন যেহেতু এটা খুব সোজাভাবে রয়েছে, কেউ কিছু বলছে না, ওরাও করছে এগুলো। আমি আরেকটা বিষয় এখানে যোগ করব, এই যে অনুপ্রবেশটা, এটার সঙ্গে রাজ্য সরকারের যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা আমাদের গৌতম স্যার বলছিলেন। আবার যে বর্ডার গুলোতে নিরাপত্তার যে ব্যাপারটা, মানে আরো কড়াকড়ি, সেটাও কিন্তু নিতে হবে। এবং আমাদের এখনো অনেকটা জায়গা আছে ভারত বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্তর এখনো প্রায় 800 কিলোমিটারের মতো জায়গা আছে। আমি একদম আমরা বর্ডার নিরাপত্তা শক্ত করতে হবে। অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা ছোট্ট প্রশ্ন হচ্ছে যে একটা ডেট এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে ভাসছে বিভিন্ন রাজনৈতিক দল, 1971 সালের 24শে মার্চ। এখন 1971 সালের 24শে মার্চের পর যারা এসছে তারা অবৈধ অভিবাসী এই মুহূর্তে ত্রিপুরামথার দাবি। এবং এই ত্রিপুরামথার এই দাবিকে আমার এই স্টুডিওতে বসে আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জমাতে উনিও বলে গেছেন এই ডেটটা 1971 সালের 24শে মার্চ। আপনারা কি মনে করেন 1971 সালের 24শে মার্চের পরে যারা এসছে তারা অবৈধ অভিবাসী? কারণ আমরা সিএএ অনুযায়ী ভারত সরকার বলছে যে 2014 সালের 31শে ডিসেম্বর অবধি যারা এসছে আবেদন করলে তারা ভারতীয় নাগরিকত্ব পাবে, যদি তারা কোনো বিভিন্ন ধর্মীয় কোনো সহিংসতার শিকার হয়ে এই তিনটে দেশ থেকে আসে, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে, একমাত্র একটি ধর্মীয় গোষ্ঠী ছাড়া। এখানে একটা জিনিস পরিষ্কার, ভারতবর্ষ কিন্তু বিভক্ত হয়েছে হিন্দু এবং মুসলমানের ইয়েতে। একটা হিন্দু দেশ, একটা মুসলমানের দেশ। আজকে যদি বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে সে যে কোনো টাইমে যদি শেল্টার নেয়, সে ত্রিপুরা রাজ্যে, বাংলাদেশের কাছে আছে, ত্রিপুরা রাজ্যে এসে যদি একটা হিন্দু, একটা বৌদ্ধ মাইনরিটি, ওই দেশের মাইনরিটি যারা বাধ্য হয়ে এসছে, ওদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া উচিত। যেহেতু এটা হিন্দুর দেশ, দেশটা কিন্তু ভাগ হয়েছে। আমরা হয়তো মানি না, আমরা রাজনীতি করার জন্য বিভিন্ন কথা বলি, কিন্তু আমরা জানি এটা হিন্দু এবং মুসলমানের দুটো দেশ ভাগ হয়েছে, ধর্মীয় ভিত্তিতে ভাগ হয়েছে। সুতরাং এখানে হিন্দুর দেশ বানানো হয়েছে, পাকিস্তানকে মুসলমানদের জন্য বানানো হয়েছে। তাহলে আমাদের এখানে যারাই আসবে এদেরকে এই শ্রেণীর যারা রয়েছে, সনাতনী হিন্দুর যারা রয়েছে, ওদেরকে স্থান দিতে হবে। আপনার কি মনে হয়? একেবারে ঠিক কথা বলেছেন উনি, যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে দেশ ভাগ হলো, সেখানে হিন্দুরা যদি এখানে আসে, মানে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই আসবে তারা তো এরকম অত্যাচারিত হয়ে এসছে এখানে। আর আজকে যারা বলছেন, মানে আমাদের যে সীমান্ত আছে, যে চাকলা রোশনাবাদ বা ওই সমস্ত এলাকার যারা আজকে এখানে আছেন, একটা সময় তো সেটাও ভারতবর্ষ ছিল। সুতরাং তাদেরকে আমি মনে করি ভারতবর্ষের নাগরিকত্ব তাদেরকে দেওয়া উচিত, যারা এভাবে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসছেন। কেননা এদের মানুষ হিসাবে তাদেরও কিন্তু এই পৃথিবীতে বসবাস করার তাদের একটা অধিকার রয়েছে, মানবিক দৃষ্টিভঙ্গি এখানে কাজ করা উচিত। একটা পয়েন্ট বলি, যারা মুসলমানরা যদি কেউ অবৈধভাবে ভারতবর্ষ বা ত্রিপুরা রাজ্যে আসে, ওদেরকে কিন্তু এখানে অবৈধ বলবো, কারণ ওদের দেশটাই বাংলাদেশ। আপনি বলছেন যেহেতু ধর্মের ভিত্তিতে মুসলমানদের কিন্তু যখনই আসে এরা কিন্তু এখানে স্থান পাওয়ার কথা না। সেই 1947-এর পরেও যদি কেউ মুসলমান এসে অন্য দেশ থেকে এসে ভারতবর্ষে থাকতে চায়, তাহলে কিন্তু সে অবৈধভাবে এসে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনারা দুজনকে আজ স্টুডিওতে থাকার জন্য। দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা আজ আলোকপাত করলেন, আলোচনা করলেন, আপনাদের মতামত রাখলেন। ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ হারুন স্যার আপনাকে। দর্শক বন্ধুরা, বর্তমানে অনুপ্রবেশ ইস্যু শুধু একটি সীমান্ত সমস্যা নয়, এটি হয়ে উঠেছে ত্রিপুরার জনজাতি জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার লড়াইয়ের প্রতীক। ত্রিপুরা সীমান্তের বাস্তবতা আজ শুধু একটি রাজনৈতিক বা কৌশলগত সমস্যা নয়, এটি একদিকে মানবিক সংকট, অন্যদিকে জাতীয় নিরাপত্তারও হুমকি। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিপর্যয় যতটা করুণ, তার পরিণতিও ততটা জটিল হয়ে উঠছে ভারতীয় সীমান্ত রাজ্যগুলিতে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন সময় এসে গেছে সরকারের কঠোর নজরদারি, মানবিক বিবেচনা ও কার্যকর অভ্যন্তরীণ নীতিমালার পুনর্বিন্যাসে। অনুপ্রবেশ ইস্যু আগামী দিনে কি রূপ নেয় সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।